নমস্কার, আমি অর্ণব। আচ্ছা, কোনো সম্পর্কে মানে যে কোনো ঘনিষ্ঠ সম্পর্কে আর কি, তা বন্ধুত্ব হোক বা প্রেমের, কিছু ক্ষেত্রে আত্মীয়তারও, সেখানে অপর পক্ষের মানুষটার ওপর অন্ধ বিশ্বাস রাখা সম্বন্ধে আপনাদের কি মত? অনেকে বলেন কাউকে ভালোবাসলে তাকে বিশ্বাস করতে হয়, আবার অনেকে বলেন দুই চোখ কান খোলা রাখা আবশ্যক। আমার মতে দুটোই সত্যি। ভালোবাসা হোক বা অন্য যে কোনো কারণ, ঈশ্বরদত্ত ইন্দ্রিয়গুলোর ব্যবহার না করা অনুচিত। আবার সেই ইন্দ্রিয়ের অতিরিক্ত ব্যবহার করে সর্বক্ষণ কারোর ওপর গোয়েন্দাগিরি করে যাওয়াও বিশেষ উৎপাত। অপরপক্ষের মানুষটা আমাদের প্রিয়জন, ছোট্টাকার তো নন। তবে আমার এই তত্ত্ব কি সকলের মনের মতো হবে আদৌ? অনেকেই নিশ্চয়ই বিপরীত মতো প্রকাশ করবেন। আচ্ছা, আপনারা হয়তো ভাবছেন হঠাৎ করে আজকে এইসব কথা কেন তুললাম। আশা করি আজকের গল্পটা শুনলে বুঝতে পারবেন। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কাহিনী বিলাসিনী। সংসার ধর্ম ত্যাগ করিয়া লোটা কম্বল লইয়া সন্ন্যাসী হইয়া হিমালয় আশ্রয় গ্রহণ করিব, নাকি ভোচালির আঘাতে বা পিস্তলের মুখে দুশ্চারিণী কুলকলঙ্কিনীর সমুচিত শাস্তি বিধান করিয়া ফাঁসিকাষ্ঠ আলিঙ্গন করিয়া হৃদয়ের অসহ্য জ্বালা চিরতরে জুড়াইব? ইহাই হইয়াছে এখন ব্রজমাধববাবুর প্রবল চিন্তা। হায় সেদিন আর এদিন! সেই 21 বৎসর বয়ক্রমকালে প্রথম শ্রেণীর অনার্স লইয়া বিএ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পিতৃ অনুরোধে সবান্ধবে কনে দেখিতে যাওয়া। মনে বড়ই আশঙ্কা ছিল কনেটি পাছে নিতান্ত নাবালিকা হয়, দেখিতে গৃহস্থ ঘরের পাঁচির মতো হয়, প্রশ্নের উত্তরে পাছে বলে আমি দ্বিতীয় ভাগে পড়ি। ধনী ভাবি শ্বশুরের সেই সুসজ্জিত ড্রয়িং রুমে সুখাসনে বসিয়া অথির প্রতীক্ষা। পরে কক্ষ মধ্যে সেই সঞ্চারিণী পল্লবিনী লতার মতো চতুর্দশ বসন্তের সেই একগাছি মালার মতো কন্যার সহসা আবির্ভাব, চারি চক্ষুর সেই প্রথম মিলন। উফ, কি অশুভক্ষণেই সে মিলন! তারপর জ্যেষ্ঠ ভ্রাতা কর্তৃক আদিষ্ট হইয়া হেম নবীন রবির কবিতা আবৃত্তি। শ্রবণ নয়ন সেদিন কি পিচুস ধারাতেই অভিসিঞ্চিত হইয়া গিয়াছিল। তারপর সেই পরিণয়োৎসব। 2 দিন পরে মধ্যরাতে সুবাসিত কুসুমকীর্ণ সুমনোহর শয্যা মধ্যে সেই প্রথম মিলন। তখন ব্রজমাধববাবুর মনে হইয়াছিল জীবনের বাকি সারাটা পথে বুঝি এই মতো কুসুমাশ্রিতই রহিবে। এই সৌরভময়ী লাবণ্য সরসিতে সন্তরণ করিয়াই জীবনটা বুঝি কাটিবে। সেদিন কে জানিত যে এমন দিনের মুখও আবার দেখিতে হইবে। আশা তো অনেকই ছিল, কোনটাই বা পুড়িয়াছে। ব্রজমাধববাবুর পিতা বয়সে প্রবীণ হইলেও নিতান্ত সেকেলে ছিলেন না। বৈবাহিক নিজ ব্যয়ে জামাতাকে বিলেতে পাঠাইয়া অক্সফোর্ড বা কেমব্রিজে তাহার পাঠ সমাপন করাইয়া ব্যারিস্টার করিয়া আনিবেন। হাইকোর্টে প্রথম কয়েক বছর অর্থানুকূল্যে তাহার ব্যবসায়ের সুবিধা করিয়া দিবেন, এই আশাতেই এখানে পুত্রের বিবাহ দিয়াছিলেন। বিবাহের পর 6 মাস কাটিতে না কাটিতেই সহসা হার্টফেল হইয়া তাহার মৃত্যু। তারপর প্রকাশ হইল নিজ পুত্রগণের তরুণ স্কন্ধে তিনি চাপাইয়া গিয়াছেন প্রায় লক্ষাধিক টাকার ঋণ। ব্রজমাধববাবুর ভরসা সমস্তই ফর্সা হইয়া গেল। কোথায় তিনি হইবেন চৌরঙ্গী বা অন্তত বালিগঞ্জ বিলাসী ব্যারিস্টার, নিজস্ব মোটর গাড়িতে বসিয়া হাইকোর্টে আসিয়া সগর্ব পদক্ষেপে বার লাইব্রেরিতে প্রবেশ করিবেন, তা না, তিনি হইয়াছেন মাসিক 150 মুদ্রা বেতনের বেসরকারি কলেজের বিনয়ে নম্র অধ্যাপক। ট্রাম আরোহণে কলেজে যান, ফিরেন পদব্রজে। শ্যামবাজারে একটি গলির মধ্যে তাহার বাসা। ঝি পাছে পয়সা চুরি করে বলিয়া প্রতিদিন প্রাতে স্বহস্তে বাজার করিয়া থাকেন। পুত্রকন্যা জন্মে নাই, তাই রক্ষা, নইলে কলিকাতা শহরে এই অল্প বেতনে প্রাসাদসাধন নির্বাহ হওয়াই কঠিন হইত। আজ রবিবার, কলেজ নাই, স্ত্রীও গৃহে নাই, ভবানীপুরে তাহার পিত্রালয়ে। নিম্নতলে নির্জন বৈঠকখানায় বসিয়া
ব্রজমাধববাবু অপার চিন্তাসাগরে নিমগ্ন। খুন নাকি নাকি সন্ন্যাস অবলম্বন, কি করি? এ অবস্থায় কি করা উচিত, কি করা কর্তব্য? এটা তিনি স্থির করিয়াছেন, ঝোঁকের মাথায় কিছু করিয়া বসিবেন না। যাহা করিতে হয় বেশ ধীরভাবে ঠান্ডা মাথায় ভাবিয়া চিন্তিয়া তারপর করিবেন। সহসা ব্রজমাধববাবু ডাকিলেন, ঝি। ঝি কলতলায় বাসন মাজিতেছিল। উত্তর দিল, কেন বাবু? একবার এদিকে এসো তো, বলিয়া ব্রজবাবু এক টুকরো কাগজে কি লিখিতে লাগিলেন। ঝি বাসন মাজা ফেলিয়া রাখিয়া তাড়াতাড়ি হাত ধুইয়া বস্ত্রাঞ্চলে হাত মুছিতে মুছিতে বৈঠকখানায় আসিয়া প্রবেশ করিল। ব্রজবাবু তাহার হাতে কাগজখানি দিয়া বলিলেন, এই যে 18 নম্বরে উকিল বিপিনবাবু থাকেন, তার কাছে এই চিঠিখানা নিয়ে যাও তো, একখানা বই দেবেন, নিয়ে এসো। ঝি চিঠি লইয়া প্রস্থান করিল। 5-7 মিনিট পরেই চামড়ায় বাঁধা একখানা মোটা বহিয়া নিয়া প্রভুর টেবিলের ওপর রাখিয়া সকার্যে চলিয়া গেল। বইখানি ভারতবর্ষীয় দণ্ডবিধি আইন। ব্রজবাবু সেখানি খুলিয়া তাহার সুদীর্ঘ সূচিপত্র পরীক্ষা করিতে লাগিলেন। পরে যে পৃষ্ঠায় নরহত্যা অপরাধের বর্ণনা আছে, সেই পৃষ্ঠা খুলিয়া অভিনিবেশ সহকারে পাঠ করিতে লাগিলেন। জটিল বিষয়, অনেকক্ষণ ধরিয়া পাঠ করিলেন। আইনজ্ঞ নহেন, তাহার ধারণা ছিল অসতী স্ত্রীকে হত্যা করিলে ফাঁসি হয় না, জেল হয়, বড় জোর ওই দ্বীপান্তর হয়। অনেকক্ষণ পাঠ করিয়া বুঝিলেন তাহা ঠিক নহে। হাতে নাতে ধরিয়া তদ্দণ্ডে খুন করিলে ফাঁসি হয় না বটে, অন্যথায় হয়। এলাহাবাদ হাইকোর্টে নজির রহিয়াছে। মোহন নামক এক ব্যক্তি তাঁর স্ত্রীর চরিত্র সম্বন্ধে সন্দিহান হইয়া তাহাকে ধরিবার অভিপ্রায়ে রাত্রে শয্যায় নিদ্রার ভান করিয়া পড়িয়াছিল। অনেক রাত্রি হইলে স্ত্রী ধীরে ধীরে শয্যা ত্যাগ করিল। দ্বারের আর্গোল সন্তর্পণে মোচন করিয়া ধীরে ধীরে বাহির হইল। মোহনও উঠিল। ঘরে একখানা কুড়াল ছিল, তাহা হাতে লইয়া একটু দূরে থাকিয়া প্রায় অন্ধকার পথে অভিসারিকাকে অনুসরণ করিল। স্ত্রী নির্জন রাজপথ বাহিয়া বেশ কিছু দূর গেল। ফকির উদ্দিন নামক এক ব্যক্তি এক স্থানে অপেক্ষা করিতেছিল। স্ত্রীলোকটি সেখানে দাঁড়াইয়া তার সঙ্গে চুপি চুপি কি যেন কথা কহিতে লাগিল। মোহন কিছুক্ষণ অপেক্ষা করিয়া আত্মসংবরণে অক্ষম হইয়া 2-3 লম্ফে সেখানে উপস্থিত হইয়া অভিসারিকার মস্তকে সোজা কুঠারাঘাত করিল। সঙ্গে সঙ্গে অভাগিনীর জীবনলীলা সাঙ্গ। মোহনের ফাঁসি হইয়াছিল। প্রায় অর্ধঘণ্টা কাল আইন পাঠ করিয়া ব্রজবাবু একটি দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগপূর্বক বহিখানি বন্ধ করিলেন। ঝিকে ডাকাইয়া সেখানা যথাস্থানে ফেরত পাঠাইলেন। ব্যাপারটাই, ব্রজবাবু স্ত্রী উষারানী আবাল্য ধনী পিতার গৃহে প্রতিপালিত হওয়াতে একটু অতিরিক্ত রকমের শৌখিন হইয়া পড়িয়াছিল। বসনভূষণ প্রসাধন দ্রব্য খুব উচ্চমূল্যের না হইলে তার মনেই ধরিত না। তাছাড়া সাধারণ হিন্দু কুলবধূর ন্যায় জুজু বুড়ি হইয়া গৃহকোণে আবদ্ধ থাকা অথবা বাহির হইলে 1.5 হাত ঘোমটা দিয়া সসংকোচ পদবিক্ষেপ তাহার মোটেই পছন্দ হইত না। থিয়েটার, বায়োস্কোপ, এক্সিবিশন প্রভৃতি দেখিতে সে বড়ই ভালোবাসিত এবং তাহার ইচ্ছা হইত পেলাত ফেরতরা যেমন সস্ত্রীক প্রকাশভাবে ওই সকল স্থানে গিয়া থাকেন, সেও স্বামীর সহিত সেইভাবে অবাধে সঞ্চরণ করে। কিন্তু ব্রজমাধববাবুর সেটা আদৌ পছন্দসই ছিল না। তিনি বলিতেন, আমি তো বিলেত ফেরত নই যে তোমাকে মেম সাজিয়ে সঙ্গে নিয়ে বেড়াবো। এই কারণে উষা অসন্তোষে কাল যাপন করিত এবং ওই সকল স্থানে যাইতে হইলে স্বামীর সঙ্গে না গিয়া নিজ দলভুক্ত সখীগণের সহচর্যে যাওয়াই পছন্দ করিত। মধ্যে 3 মাসের জন্য ব্রজবাবু একটি মোটা রকমের টিউশানি জুটাইয়াছিলেন। বিএ পরীক্ষার্থী এক ধনী সন্তানকে সন্ধ্যা হইতে রাত্রি 10টা পর্যন্ত পড়াইতে হইত।
অভাবের তাড়নায় অতি আগ্রহের সহিতই এ কাজটি তিনি গ্রহণ করিয়াছিলেন। বাড়ি ফিরিতে প্রায় রাত্রি 10টা হইয়া যাইত। একদিন বাড়ি ফিরিলে উষা তাহাকে বলিল, ওগো, তোমায় না বলে একটা কাজ করে ফেলেছি, তুমি শুনলে রাগ করবে না বলো? ব্রজবাবু বলিলেন, কি করেছ সেটা তো আগে শুনি, তারপর তোমার প্রশ্নের উত্তর দেব। এখন আগে বলো, রাগ করবে না? আবদারের স্বরেই এই কথা বলিয়া উষা স্বামীর হস্ত ধারণ করিল। কে, কোনো দামি জিনিস কিনে ফেলেছ বুঝি? এরূপ ঘটনা পূর্বে মাঝে মাঝে ঘটিয়াছে, ফলে মাসের শেষ দিকে সংসার খরচের টাকা ফুরাইয়া যাওয়ায় টাকা ধার করিয়া আনিয়া উষাকে দিতে হইয়াছে। উষা বলিল, না তা নয়। তবে কোথাও গিয়েছিলে? হ্যাঁ, বায়োস্কোপে। কার সঙ্গে? ওই প্রতিমা এসেছিলেন? এই প্রতিমা সুন্দরী উষার একজন বাল্য সখী। তার স্বামী বিলাত ফেরত না হইলেও উচ্চপদস্থ ব্যক্তি, সাহেবী চালচলনে দীক্ষিত। স্ত্রীটিও তার মনের মতো। পূর্বে 2-4 বার প্রতিমা আসিয়া এভাবে উষাকে সঙ্গে লইয়া গিয়াছে। তাই প্রতিমার কথাই ব্রজবাবুর মনে পড়িল। স্বামীর প্রশ্নের উত্তরে উষা বলিল, না, প্রতিমা আসেনি, আমি একলাই গিয়াছিলাম। ব্রজবাবু বলিলেন, একলা? যদি কোনো বিপদ আপদ হতো, যদি কোনো অসভ্য লোক তোমায় কোনো অপমানসূচক কথা বলতো? উষা হাসিয়া বলিল, আমরা তো আর ঘোমটা দিয়ে কলা বউটি সেজে বেরোইনে যে বদমাইশ লোকে মেয়ে ছেলে দেখে দুটো ঠাট্টা করে নেবে। আমরা তখন মেম সাহেব, ভয়ের বস্তু। ব্রজবাবু বলিলেন, আচ্ছা সে যাই হোক, আর এমন একলা যেও না। উষা বলিলেন, আচ্ছা যাব না, এবার মাপ করলে তো? হ্যাঁ, তা করলাম। এই ঘটনার সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যাবেলা ব্রজবাবু ছাত্রকে পড়াইতে গিয়া দেখিলেন তাহার দেহ অসুস্থ। তাহার নিকট বসিয়া কিয়ৎক্ষণ গল্প স্বল্প করিয়া বিদায় গ্রহণ করিলেন। পথে একটু কাজ ছিল, উহা সারিয়া যখন বাসায় ফিরিলেন রাত্রি তখন 9টা। তিনি দ্বারের কাছাকাছি পৌঁছিয়াছেন, এমন সময় কুঠিয়ালি মোটর গাড়ি আসিয়া তথায় দাঁড়াইল। ব্রজবাবু সবিস্ময়ে দেখিলেন ইংরাজ পেস্থারি এক বাঙালি যুবক মোটর হইতে নামিয়া এক সুবেশা যুবতীকে অবতরণে সাহায্য করিতেছে। সে যুবতী আর কেহই নহে, তাহার পত্নী উষা রানী। এরূপভাবে একজন পরপুরুষের সহিত স্ত্রীকে মোটরে দেখিয়া ব্রজবাবুর সর্বশরীর জ্বলিয়া উঠিল। ব্রজবাবু স্তম্ভিতের ন্যায় সেখানে দাঁড়াইয়া ইহাদের পানে চাহিয়া রহিলেন। তাহার চোখে তখন যেন আগুন ছুটিতে লাগিল। উষা নামিয়া স্বামীকে দেখিবা মাত্র তাহার পানে চাহিয়া বেশ সপ্রতিভভাবেই কহিল, এই যে ভালোই হলো, তোমার সঙ্গে আলাপ করবার জন্য মিস্টার লাহিড়ী বড়ই ব্যস্ত হয়েছিলেন। আমি বলছিলাম তিনি তো এখন বাড়ি নেই, আপনি অন্যদিন বরং সময় করে আসবেন। তা তুমি এসে পড়েছো, ভালোই হয়েছে। ইনি আমাদের বেলা দিদির ভাই মিস্টার লাহিড়ী, আর ইনি আমার স্বামী প্রফেসর চ্যাটার্জি। লাহিড়ী সাহেব তৎক্ষণাৎ ব্রজবাবুর সঙ্গে করমর্দন করিয়া বলিলেন, হাউ ডু ইউ ডু স্যার? মুখ হইতে ফক করিয়া একটা মদের গন্ধ বাহির হইয়া ব্রজমাধববাবুর ঘ্রাণেন্দ্রিয়কে নিগৃহীত করিল। মনের বিরক্তি চাপিয়া ব্রজবাবু বলিলেন, আসুন মিস্টার লাহিড়ী, আসুন, ভিতরে আসুন। লাহিড়ী সাহেব অতি ভদ্র ভাষায় ক্ষমা চাহিয়া ব্রজবাবুর সহিত পুনশ্চ করমর্দন করিয়া উষার প্রতি টুপি উত্তোলনপূর্বক মোটরে উঠিয়া প্রস্থান করিলেন। স্ত্রীসহ ব্রজবাবু গৃহমধ্যে প্রবেশ করিলেন। উষা বলিলেন, হ্যাঁ গা, আজ যে এত শিগগির ফিরলে? মনে মনে ব্রজবাবু বলিলেন, অসুবিধে হলো বুঝি? প্রকাশ্যে শীঘ্র ফিরিবার যথার্থ কারণ যা তাহাই বলিলেন। স্বামীকে অত্যাধিক গম্ভীর দেখিয়া উষা বলিল, তোমায় না বলে ওদের সঙ্গে বায়োস্কোপে গেছিলাম, তাই তুমি রাগ করেছ বুঝি? তুমি বেরিয়ে যাওয়ার একটু পরেই বেলা দিদি এসে উপস্থিত। আমি কিছুতেই যাব না, তিনিও কিছুতেই ছাড়বেন না। শেষে আমি বললাম,
দেখো, একলা দুজন মেয়ে মানুষ বিনা অভিভাবকে এরকম হটর হটর করে এখানে সেখানে যাওয়া আমার উনি একদম পছন্দ করেন না। পিলা দিদি বললেন, এই যদি তোমার আপত্তি হয় তাহলে কোনো বাধা নেই। আমার মেজ দাদা কদিন আগে ওই লাহোর থেকে এসেছেন, তিনি বায়োস্কোপের ফেস্টিভ্যালে আমাদের জন্য অপেক্ষায় থাকবেন, তুমি চলো। তাই শুনেই তো আমি গেলাম। বায়োস্কোপের পর বাড়িতে বেলা দিদিকে নামিয়ে দিয়ে মিস্টার লাহিড়ী আমায় পৌঁছে দিতে এসেছিলেন। ব্রজবাবু গম্ভীরভাবে জিজ্ঞাসা করিলেন, উনি লাহোরে থাকেন বুঝি, সপরিবারে? না না, উনি এখনো অবিবাহিত। কি করেন সেখানে? ব্যারিস্টারি করেন, খুব রোজগার। ও, বলিয়া ব্রজবাবু মৌন অবলম্বন করিলেন। স্বামীর ভাবভঙ্গি দেখিয়া উষাও একটু চটিয়া গেল। এমন কি অপরাধ করিয়াছে সে, যার জন্য এত কিছু? তেন্দই উষা ভালো করিয়া কথা কহিল না। কয়েকদিন পর একদিন উষা একটা বিবাহের নিমন্ত্রণে যাইবার জন্য সাজগোজ করিতেছিল। ব্রজবাবুও যাইবেন। তিনি বস্ত্র পরিবর্তন করিয়া আসিলেন। উষা একটি সুগন্ধির নতুন শিশি খুলিয়া নিজ বসনে ইচ্ছামতো মাখিয়া স্বামীর রুমালে একটু মাখাইয়া দিয়া বলিল, কেমন সুগন্ধি বলো দেখি। ব্রজবাবু ঘ্রাণ লইয়া বলিলেন, বাহ, সুন্দর। পরে শিশিটি হাতে লইয়া দেখিলেন। গ্রন্থটির নাম নার্কিস। বলিলেন, এটা খুব দামি বোধ হয়, কত দিয়ে কিনলে? উষা একটু ইতস্তত করিয়া বলিল, না মানে বড়গুলোরই দাম বেশি, এইগুলো তো ছোট, এইগুলোর দাম কম। তবু বলোই না কত। উষা ক্ষণকাল চিন্তা করিয়া বলিলেন, 3.5 টাকা। ঘটনাচক্রের অদ্ভুত গতি। ইহার 2 দিন পরে ছাত্রকে পড়াইতে গিয়া ব্রজবাবু তাহার টেবিলের ওপর এক শিশি নার্কিস দেখিতে পাইলেন। এই শিশিটি উষার শিশির প্রায় দ্বিগুণ। শিশিটি হাতে তুলিয়া লইয়া ব্রজবাবু বলিলেন, নার্কিসের গন্ধটা বড় চমৎকার। ছাত্র বলিলেন, আগে হ্যাঁ, দামও তেমনি। কত দামের? 36 টাকা। ব্রজবাবু সবিস্ময়ে বলিলেন, হ্যাঁ বলো কি, 36 টাকায় এইটুকু এক শিশি এসেন্স? ছাত্র বলিলেন, আগে হ্যাঁ, যুদ্ধের সময় দাম আরও বেড়ে গিয়েছিল, এখন তবু একটু কমেছে। ব্রজবাবু বলিলেন, আমি ছোট শিশি দেখেছি। আগে হ্যাঁ, ছোট শিশিও আছে, সে একটার দাম 24 টাকা। ব্রজবাবু আর কিচ্ছু বলিলেন না। নিজ কার্য সমাপন করিয়া বাসায় ফিরিয়া গেলেন। নার্কিস বা তাহার মূল্য সম্বন্ধে স্ত্রীর সহিত কোনো কথাই কহিলেন না। মাসের তখন মাঝামাঝি। ব্রজবাবু ভাবিতে লাগিলেন, 150 টাকা মাহিনার গরিব অধ্যাপকের স্ত্রী 24 টাকা দিয়া এক শিশি এসেন্স কেনে, এই বা কিরকম কথা। ভাবিলেন, মাসের শেষ সপ্তাহে উষা নিশ্চয়ই বলিবে সংসার খরচের টাকা ফুরাইয়াছে, আবার কোথাও টাকা ধার করিতে ছুটিতে হইবে। কিন্তু মাস কাবার হইয়া গেল, উষা টাকা চাহিল না। উষা মুখ ভার করিয়া থাকে, স্বামীর সঙ্গে ভালো করিয়া কথাবার্তা কহে না। মাঝে মাঝে থিয়েটারে যায়, বায়োস্কোপে যায়, সব সময় স্বামীকে জিজ্ঞাসাও করে না। কখনো বলে প্রতিমাদির সঙ্গে গিয়াছিলাম, কখনো অন্যান্য সখীর নাম করে। কৈফিয়ত দেয়, তুমি তো রাত 10টা অবধি বাইরে থাকবে, ঘরে একলাটি আমার কি করে কাটে বলো দেখি। শুনিয়া ব্রজবাবু ভালো মন্দ কিছুই বলেন না, তিনিও মুখ ভার করিয়া থাকেন। মাসখানেক এইভাবে কাটিল। মাতার পীড়া সংবাদ শুনিয়া উষা কয়েকদিন পিচ্ছালয়ে গিয়া থাকিতে চাহিল। ব্রজবাবু আপত্তি করিলেন না। উষা ভবানীপুরে যাইবার কয়েকদিন পরে একদিন প্রাতে ব্রজবাবু অপরিচিত হস্তাক্ষরে ঠিকানা লেখা একখানা চিঠি পাইলেন। খুলিয়া পত্রপ্রেরকের স্বাক্ষর অনুসন্ধান করিতে গিয়া দেখিলেন, সেখানে কেবলমাত্র লেখা আছে, আপনার কোনো শুভাকাঙ্ক্ষী বন্ধু। বেনামি চিঠিখানাতে এইরূপ লেখা ছিল, মহাশয়, শুনিয়াছিলাম 12 বৎসর মাস্টারি করিলে লোকে বুদ্ধি হারাইয়া গর্ধবে পরিণত হয়। আপনার মাস্টারি তো তাহার অর্ধেকও হয় নাই, তথাপি আপনার এই দুরবস্থা কেন?
চোখে কি কিছুই দেখিতে পান না? আপনার রসবতী বিলাসিনী পত্নী এত যে লীলা খেলা করিতেছেন, কিছুই কি বুঝতে পারেন না? তিনি থিয়েটার কিংবা বায়োস্কোপ দেখিয়া বাড়ি ফিরিলে আপনার জিজ্ঞাসা করা উচিত, কি অভিনয় দেখিলে বলো। তিনি যাহা উত্তর করিবেন তাহা আপনার যাচাই করা কর্তব্য। আচ্ছা, সে না হয় চুল হয়ে যাক, তাহার হাতে যদি 24 টাকা মূল্যের ছোট এক শিশি নারকিস দেখেন, অথবা তাহার পরিধানে যদি 60 টাকা জোড়ার একখানা বেলেডাঙার শাড়ি দেখেন, অথবা তাহার গলায় যদি খোদ হ্যামিল্টনের বাড়ির 700 টাকা মূল্যের এক ছড়া নেকলেস দেখেন, তবে কি আপনার জিজ্ঞাসা করা উচিত নয় যে এগুলি আমি তো তোমায় কিনিয়া দিই নাই, তুমি কোথায় পাইলে? অধিক আর কিছু লিখিতে চাহি না, চোখ কান খুলিয়া রাখিবেন এবং ভুলিবেন না যে বুড়া চাণক্য পণ্ডিত বলিয়া গিয়াছে, ওরূপ স্ত্রীর সহিত একত্রে বাস সসর্প গৃহে বাস করার সমতুল্য, এবং আত্মপ্রাণ রক্ষার্থ যদি স্ত্রী পরিত্যাগ করিতে হয় তবে তাহাও কর্তব্য। এতে আপনার কোনো শুভাকাঙ্ক্ষী বন্ধু। পত্রখানা পড়িয়া ব্রজবাবুর দেহের রক্ত টকপক করিয়া ফুটিতে লাগিল, মাথা বিষম ঘুরিতে লাগিল। উষার নিকট ছোট নার্কিসের শিশি তিনি দেখিয়াছেন বটে, সে উহা নিজে কেনে নাই তাহা নিশ্চিত। কিনিলে মূল্য 24 টাকা স্থানে 3.5 টাকা বলিত না, আন্দাজি বলিয়াছে। কিন্তু কই, সে বেলেডাঙার শাড়ি এবং হ্যামিল্টনের বাড়ির নেকলেস তো ব্রজবাবু দেখেন নাই। আছে, নিশ্চয়ই আছে। সে ব্যক্তি নার্গিসের কথা যখন ঠিক লিখিয়াছে, শাড়ি ও নেকলেস সম্বন্ধেও তাহার উক্তি ঠিক হওয়াই সম্ভব। উষার নিকট এত টাকা নাই যে সে নিজে ওসব কিনিতে পারিবে। সুতরাং বেনামি পত্রক তাহার সেই লীলা সঙ্গীরই ওগুলো উপহার। আচ্ছা, কে সেই ব্যক্তি? সেই হতভাগা লাহেরেই কি? পত্রে স্পষ্ট ইঙ্গিত রহিয়াছে যে সে যে থিয়েটার বায়োস্কোপে গিয়েছিলাম বলে, তাহার তাহা মিথ্যে কথা। অন্য কোথাও গিয়া তাহার প্রেমাস্পদের সঙ্গে মিলিত হয়। ব্রজবাবু মনে মনে বলিতে লাগিলেন, সসর্প গৃহবাস বলিয়া উল্লেখ করিয়া পত্রপ্রেরক আমাকে সাবধান করিয়াছে। আমার প্রাণহানি করাও কি পাপীয়সীর উদ্দেশ্য নাকি? আশ্চর্য নহে, কারণ লাহিড়ী অবিবাহিত। আমি মরিলেই উহাদের বিধবা বিবাহ হইতে পারে। আচ্ছা, এরূপ ক্ষেত্রে আমার কি করা উচিত? উহাকে খুন করিয়া পাপের উপযুক্ত প্রতিফল দিয়া নিচে ফাঁসি যাইব, নাকি সন্ন্যাসী হইয়া সংসারাশ্রম ত্যাগ করিব? এই সময়ে ব্রজবাবু পিনালকোট আনাইয়া খুনের ধারাপাঠ করিতেছিলেন, তাহা পূর্বেই বর্ণিত হইয়াছে। এই প্রকার নানা চিন্তায় ব্রজবাবু দিন কাটিতে লাগিল। এই সময় কলেজ মহলে সংবাদ রটিল, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বঙ্গভাষা শিক্ষা দেওয়ার জন্য একজন অধ্যাপক আবশ্যক। একজন উপযুক্ত লোক নির্বাচন করিয়া পাঠাইবার জন্য কলিকাতা বিশ্ববিদ্যালয়কে তাহারা অনুরোধ করিয়া পাঠাইয়াছেন। এই কথা শুনিয়া ব্রজবাবুর মনে হইল, এই কার্যটি যদি জোগাড় করিতে পারা যায় তবে সমস্ত সমস্যারই মীমাংসা হইয়া যাইতে পারে। স্ত্রীকেও খুন করিতে হয় না, নিজেকেও সন্ন্যাসী হইতে হয় না। স্ত্রীকে তাহার পিত্রালয়ে রাখিয়া বিলাতে গিয়া আর না ফিরিয়া আসিলেই হইল। অনেক সহি সুপারিশ জোগাড় করিয়া ব্রজবাবু গিয়া বিশ্ববিদ্যালয়ের কর্তা মহাশয়ের সহিত সাক্ষাৎ করিলেন। কর্তা বলিলেন, এ কাজের উমেদ আর বড় নাই। দেশ ছেড়ে, স্ত্রী পুত্র পরিজন ছেড়ে কেহই চিরদিন বিলাতে থাকতে চাহে না। প্রেসিডেন্সি কলেজের একজন মাত্র অধ্যাপক এই কর্মের প্রার্থী হইয়া আমার কাছে এসেছিলেন। তাকে কথা দিয়েছি যে তাকেই পাঠাবো। তার নিজের খুবই ইচ্ছে, কিন্তু শুনলাম এ খবর শুনেই তাঁর স্ত্রীর ফিট আরম্ভ হয়েছে, আর আত্মীয় স্বজন খুবই বাধা দিচ্ছেন। তার যদি না যাওয়া হয় তবে আপনাকে পাঠাতে প্রস্তুত আছি। ব্রজবাবু মনে মনে বলিলেন, আমার স্ত্রীর ফিট হবে না। প্রকাশ্যে কর্তা মহাশয়কে কৃতজ্ঞতা জানাইয়া প্রণাম করিয়া বিদায় লইলেন। পরদিনই কর্তা মহাশয় ব্রজবাবুকে ডাকিয়া পাঠাইলেন। ব্রজবাবু তৎসমীপে উপস্থিত হইলে বলিলেন, না, সে ভদ্রলোকের যাওয়া হইল না। আপনি রাজি তো? ব্রজবাবু বলিলেন, আগে হ্যাঁ, কবে যেতে হবে? যত শীঘ্র পারেন। পরশু বিলাতি মেল কলকাতা থেকে রওনা হবে।
কিন্তু এত শীঘ্র তো বোধহয় আপনি পেরে উঠবেন না। তারপরের মেল, অর্থাৎ আজ থেকে 9 দিন পরে একটা মেল আছে, সেটায় যাত্রা করতে পারবেন তো? ব্রজবাবু বলিলেন, আগে হ্যাঁ, নিশ্চয়ই পারব। কোথায় গেলে ব্রজবাবু নিয়োগপত্র ও পাথেয় প্রভৃতির জন্য অর্থ পাইবেন, ইহা বুঝাইয়া দিয়া কর্তামহাশয়ে একখানি পত্র লিখিয়া তাহার হাতে দিলেন। ব্রজবাবু সাহেব বাড়িতে গিয়া স্যুট প্রভৃতির ফরমাস দিলেন। তারপর স্ত্রীকে আনিতে ভবানীপুরে লোক পাঠাইলেন। তাকে সকল কথা জানাইয়া তাহার একটা বন্দোবস্ত করিয়া জন্মশোধ বিদায় লইতে হইবে। পরদিন উষা স্বামী গৃহে ফিরিয়া আসিল। বেলা তখন 12টা। স্বামীকে গৃহে দেখিয়া জিজ্ঞাসা করিল, আজ তুমি কলেজে যাওনি? ব্রজবাবু বলিলেন, না, আমার এখানকার কাজ শেষ হয়ে গেছে। উষা সবিষয়ে জিজ্ঞাসা করিল, শেষ হয়েছে কিরকম? ব্রজবাবু তখন বিলাতে তাহার চাকুরি গ্রহণের কথা বলিলেন। উষা বলিলেন, সে কি, ভিতরে ভিতরে এই সব তুমি ঠিক করে ফেলেছ? আমাকে একবারও জিজ্ঞাসাও করলে না? ব্রজবাবুর মুখমণ্ডলে ক্ষণকালের জন্য একটা ম্লান হাসি খেলিয়া গেল। তারপর তিনি বললেন, এটা তো হচ্ছে ব্যক্তি স্বতন্ত্রের যুগ। এ যুগে তো স্বামী স্ত্রী আর পরস্পরের অধীন নয়। অর্থাৎ? অর্থাৎ স্ত্রী নিজের ইচ্ছা অনুসারে যা খুশি তাই করতে পারে, স্বামীর তাতে বাধা দেওয়ার অধিকার নেই। আর স্বামীও নিজের ইচ্ছে মতো কাজ করতে পারে, স্ত্রীর মতামত নেওয়ার তাতে প্রয়োজন হবে কেন? উষা কয়েক মুহূর্ত নিনিমেষ নয়নে স্বামীর মুখপানে চাহিয়া রহিল। পরে শ্লেষের স্বরে বলিল, এতটা উদার হয়ে উঠলে বিলেত যাওয়ার নামেই? ব্রজবাবু সেইরূপ স্বরেই উত্তর করিলেন, যাদের বিলেত যাওয়ার নামগন্ধও হয়নি তারাও তো কত লোকে এই একই রকম উদার মত পোষণ করে। উষা বলিল, কথাটা কি আমাকে লক্ষ্য করে বলা হলো? ব্রজবাবু বলিলেন, যা তুমি বোঝো। এ কথা শুনিয়া উষার চক্ষু ছলছল করিয়া উঠিল। সে ধীরে ধীরে সে স্থান ত্যাগ করিয়া জানালার কাছে গিয়া 2 হাতে মুখ ঢাকিয়া কাঁদিতে লাগিল। ব্রজবাবু মনে মনে বলিলেন, স্টেজে যেও, প্রথম শ্রেণীর অভিনেত্রী হতে পারবে তুমি। কিন্তু এতকালের মতো ধীরে ধীরে স্ত্রীর দিকে অগ্রসর হইলেন। মুখ হইতে হাত ছাড়াইবার চেষ্টা করিতে করিতে বলিলেন, তা এত কান্না কিসের? এসো, ধীরভাবে কথাটা আলোচনা করা যাক না হয়। উষা কিন্তু সহজে আসিল না, অনেক সাধ্য সাধনা করিতে হইল। অবশেষে 2 জনের ধীরভাবে কথাবার্তা আরম্ভ হইল। ব্রজবাবু বলিলেন, আর 1 সপ্তাহ মাত্র তো আমি দেশে আছি, আমি চলে গেলে তুমি তোমার মার কাছে গিয়ে থাকবে। উষা প্রবলভাবে ঘাড় নাড়িয়া বলিল, না। ব্রজবাবু বলিলেন, তবে কোথায় থাকতে চাও তুমি? কোথাও থাকতে চাইনে। বুঝলাম না। হয় আমি তোমার সঙ্গে যাব, আর নয়তো তোমাকেও যেতে দেব না। তোমার ব্যক্তি স্বাতন্ত্র্যের থিওরি তুমি তোমার কাছেই রাখো। ও থিওরির মাথায় আমি যা দিয়ে ঘর ঝাড়তি তাই মারি। ব্রজবাবু একটু দ্বিধায় পড়িয়া গেলেন। মৌখিক স্বামী বিচ্ছেদ বেদনা দেখাইয়া শৈরিনী স্বাধীনতা লাভের আনন্দকে ঢাকিয়া রাখার অভিনয় বলিয়া তো ইহা একেবারেই বোধ হইতেছে না। তাই তিনি বলিলেন, হয় আমার সঙ্গে তুমিও বিলেত যাবে, নয় আমাকেও যেতে দেবে না, এই তোমার ইচ্ছে। কথাটা কি সত্য উষা? উষা বলিল, আমাকে মিথ্যাবাদিনী মনে করার তোমার কি কোনো কারণ ঘটেছে? ব্রজবাবু বলিয়া ফেলিলেন, ঘটেছে। ভেবে দেখো, এই 2-3 মাসের মধ্যে তুমি কি আমাকে অনেকগুলো মিথ্যে কথা বলনি? এই কথা শুনিয়া উষা একটু দমিয়া গেল। সে নতমুখে বসিয়া ভাবিতে লাগিল, সম্প্রতি স্বামীর নিকট সে কি মিথ্যা বলিয়াছে। ব্রজবাবু বলিলেন, কি হলো বলো, চুপ করে রইলে কেন? উষা ভীতভাবে বলিল, হ্যাঁ, 2-1টি বলেছি বোধহয়। ব্রজবাবু বলিলেন, বলেছ? আচ্ছা, এখন আমি তোমায় যা যা জিজ্ঞাসা করব সমস্ত কথার সত্য উত্তর দেবে কি? উষা বলিল, দেব, তুমি জিজ্ঞাসা করো আমাকে। ব্রজবাবু বলিলেন, সেদিন তুমি আমায় একটা গন্ধ দেখিয়েছিলে, তার নাম নার্গিস। সেটার দাম কি সত্যি 3.5 টাকা? উষা অবনত মুখে বলিলেন, না, তার দাম
24 টাকা। ব্রজবাবু বলিলেন, আচ্ছা বেশ, এবার সত্যি কথা বলেছ। আচ্ছা, তোমার এমন কোনো কাপড় গহনা আছে কি যা আমি তোমায় দিইনি, এমনকি দেখিনি পর্যন্ত? উষা বলিল, হ্যাঁ হ্যাঁ আছে। দেখাবে সেসব আমাকে? আচ্ছা দেখাচ্ছি বলিয়া উষা উঠিয়া তাহার কাপড়ের আলমারি খুলিয়া একখানি সুন্দর সাচ্চা জরিপার শাড়ি বাহির করিয়া আনিয়া স্বামীর সম্মুখস্থ টেবিলের ওপর রাখিয়া বলিল, আমার এই শাড়িখানি তোমায় এখনো দেখায়নি। ব্রজবাবু সেখানে স্পর্শ করিলেন না, কেবল জিজ্ঞাসা করিলেন, কোথাকার শাড়িয়ে? বেলেডাঙার। দাম কত? এখানের দাম 30 টাকা। ব্রজবাবু বলিলেন, হ্যাঁ, আর কিছু আছে? গহনা টহনা আছে, তাও দেখাচ্ছি বলিয়া উষা তাহার গহনার বাক্স হইতে হরতনাকারের একটি মখমলের কেস বাহির করিয়া আনিয়া উহা খুলিয়া স্বামীর সম্মুখে টেবিলের ওপর রাখিল। সূর্যালোকে জড়োয়ার নেকলেস ঝকমক করিয়া উঠিল। ব্রজবাবু স্পর্শ করিলেন না, তবে লক্ষ্য করিলেন ডালার ভিতরের অংশে সোনার অক্ষরে হ্যামিল্টন কোম্পানির নাম লেখা রহিয়াছে। জিজ্ঞাসা করিলেন, এর দাম কত? উষা অসংকোচে বলিল, 700 টাকা। ব্রজবাবু বলিলেন, হ্যাঁ, আর কিছু নেই বোধ হয়? উষা বলিল, না, আমার আর এমন কিচ্ছু নেই যা তোমার কাছে লুকোনো। উভয়ে কয়েক মুহূর্ত নীরব। তারপর উষা বলিল, তুমি আমায় যা কথা জিজ্ঞেস করলে আমি সত্য উত্তর দিলাম। এখন তুমি আমার একটি কথার সত্য উত্তর দেবে। বলো, আমার এই কাপড় গয়না এসেন্স সম্বন্ধে এরকমভাবে তুমি আমায় জেরা করলে কেন? ব্রজবাবু নিজ পকেট হইতে সেই বেনামি চিঠিখানি বাহির করিয়া উষার হাতে দিয়া বলিলেন, এই চিঠিখানি দেখিলেই তুমি বুঝিতে পারিবে, আর কেন যে তোমাকে ছেড়ে আমি বিলেতে যাচ্ছি তাও তুমি বুঝিতে পারিবে। উষা এক নিঃশ্বাসে পত্রপাঠ করিয়া সেখানি দূরে নিক্ষেপ করিয়া দুই হাতে মুখ ঢাকিয়া আবার কাঁদিতে বসিল। ব্রজবাবু হতভম্ব হইয়া এই দৃশ্য অবলোকন করিতে লাগিলেন। কিয়ৎক্ষণ পরে মুখ তুলিয়া উষা ক্রন্দনেশ্বরে কহিল, ঠিক হয়েছে, আমার উপযুক্ত শাস্তি আমি পেলাম। স্বামীর কাছে মিথ্যে কথা বলা, স্বামীকে লুকিয়ে কাজ করার শাস্তি যে এত বড় তা আমি আগে বুঝতে পারিনি। সে যা হয় হোক, এখনই শিগগির একটা ট্যাক্সি আনাও, তুমি আমার সঙ্গে চলো ভবানীপুরে। এই গহনা কাপড় আর গন্ধ মাকে দেখিয়ে তুমি তাকে জিজ্ঞেস করবে এই সব আমি কোথায় পেয়েছি, আর তোমার মোটা বেতের ছড়িগাছাটা হাতে নাও দেখি। ব্রজবাবু বিস্ময়ে অভিভূত হইয়া বলিলেন, কেন? যে এই বেনামি মিথ্যে চিঠি তোমায় লিখেছে সেই লোকটাকে আমি তোমায় দেখিয়ে দেব। তুমি তাকে মারবে, খুব মারবে, যেন 6 মাস সে বিছানা ছেড়ে উঠতে না পারে। তার জন্য যদি তোমায় জেলে যেতে হয় তাও যেও। তুমি জেল থেকে ফিরে আসবার আশায় আমি প্রাণ ধরে থাকব, তোমার সংসার বজায় রেখে দেব। ব্রজবাবু ব্যগ্রভাবে বলিলেন, কাকে কাকে মারব? সেই সত্যকে। কোন সত্য? সে আমার বাপের বাড়ির কাছে থাকে, ছেলেবেলা থেকে সে আমায় জ্বালাতন করছে। যখন আমার বিয়ে হয়নি সেই তখন থেকে। ইদানিংও আমি মার কাছে গেলে আমার সঙ্গে গোপনে কথা কইতে চেষ্টা করে। মাকে আমি সব কথাই বলে দিয়েছিলাম। আগে সে আমাদের বাড়িতে ঘরের ছেলের মতো আসতো যেত, মা সেটা বন্ধ করে দিয়েছেন। কিছুতেই না পেরে সে আমার এই সর্বনাশের আয়োজন করেছে। উফ, কি পাজি, কি শয়তান! চলো তুমি, তার পাপের প্রতিফল তাকে দেবে। চলো, মার খেয়ে এসে পড়ে গেলে আমি এই হাই হিল জুতো শুদ্ধ গুনে গুনে 3টে লাথি তার মুখে মারব। ওগো চলো চলো বলিয়া উষা উঠিয়া দাঁড়াইল। তাহার চোখের অশ্রু শুকাইয়া গিয়াছে, তাহা হইতে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হইতেছে, তাহার দেহ থরথর করিয়া কাঁপিতেছে। ব্রজবাবু অনেক কষ্টে তাহাকে ঠান্ডা করিলেন। 2-1টা প্রশ্ন করিয়া যাহা জানিতে পারিলেন তাহার সংক্ষেপ এইরূপ। বিবাহের পূর্বে সত্যর অভদ্রতা সম্বন্ধে সকল কথা উষা কেবল মাকে বলিয়াছিল, আর কাহাকেও বলে নাই। তাহা শুনিয়া মা বিরক্ত হইয়া সত্যকে নির্জনে তিরস্কার এবং বাটিতে প্রবেশ করিতে নিষেধ করিয়াছিলেন। তারপর উষার বিবাহ হইল, সত্যও বিবাহ করিল। 2-3 বৎসর সত্য আর উষাদের বাড়ি যায় নাই। তাহার স্ত্রী আসিত,
বাড়িতে অন্যান্য মেয়েদের সঙ্গে গল্প করিত, তাস খেলিত। ইদানিং আবার উষা থাকিলে স্ত্রীকে ডাকিবার ছলে সত্য যাতায়াত আরম্ভ করিয়াছিল। মাস কয়েক পূর্বে উষা যখন দিন 15 গিয়া পিত্রালয়ে ছিল, তখন আবার সত্য পূর্ববৎ আচরণ আরম্ভ করে। উষা মাকে উহা জ্ঞাপন করায়, মা আবার তাহার বাড়ি আসা বন্ধ করেন। এবার উষা পিত্রালয়ে গেলে একদিন মার সঙ্গে তার অনেক কথা হয়। একাকিনী অথবা কোনো সখীর সঙ্গে থিয়েটার, বায়োস্কোপ প্রভৃতিতে যাওয়ার কথা, ইহাতে ব্রজবাবুর অসন্তুষ্টি। একদিন প্রতিমাদের সঙ্গে বায়োস্কোপ দেখা, ফিরিবার সময় প্রতিমার ভাই তাহাকে বাড়ি পৌঁছাইয়া দিতে আসার কথা, নামিবার সময় স্বামীর সামনে পড়িয়া যাইবার কথা, এবং পরে কিছুদিন ধরিয়া এ বিষয় লইয়া স্বামী স্ত্রীতে মান অভিমানের কথা সমস্তই উষা মাকে বলিয়াছিল। মা শুনিয়া তাহাকে তিরস্কার করিতেছিলেন। এই সমস্ত সময়টা সত্য স্ত্রী সেখানে উপস্থিত ছিল। সেই নিশ্চয় গিয়া স্বামীর নিকট সেসব কথা গল্প করিয়াছে। তারপর ওই গাড়ি, ওই নেকলেস, ওই গন্ধ 6 মাস পূর্বে মার নিকট থাকাকালীন কৃত হয়। পিতার মৃত্যুর পর মা তাহাকে গোপনে 5,000 টাকা দিয়াছিলেন। সেই টাকা হইতেই ভাইদের সাহায্যে উষা ওই গন্ধ, ওই শাড়ি এবং ওই নেকলেস ক্রয় করে। সত্যের স্ত্রী ওই সমস্ত জিনিসই দেখিয়াছে, দামের কথাও শুনিয়াছে, এবং আপাতত উষা স্বামীর বকুনির ভয়ে ওসব তাহাকে দেখাইবে না, ইহাও সে জানিয়া গিয়াছিল। সব কথা নিশ্চয়ই সে সত্যর নিকট গল্প করিয়াছিল। সত্য এই সুযোগ পাইয়া ওই কুৎসিত পত্র লিখিয়া নিজহীন প্রতিহিংসাবৃত্তি চরিতার্থ করিবার চেষ্টা করিতেছে, তৎবিষয়ে কোনো সন্দেহ নাই। সকল কথা শুনিয়া ব্রজবাবু আরামে নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলেন। উষা বলিল, ওগো, তোমার দুটি পায়ে পড়ি, এই শাড়ি, নেকলেস, গন্ধ আর ওই শত্রুর চিঠি নিয়ে তুমি এখনই মার কাছে যাও। তাকে এসব দেখিয়ে তিনি কি বলেন একবার শুনে এসো, আমি না হয় বাড়িতেই থাকি। ব্রজবাবু বলিলেন, না, তার দরকার হবে না, তোমার কথাতেই আমার বিশ্বাস হয়েছে। উষা অনেক পীড়াপিড়ি করিল, কিন্তু ব্রজবাবু কিছুতেই এই সরেজমিনে তদন্তে যাইতে রাজি হইলেন না। তারপর বিলাত না যাওয়া সম্বন্ধে পরামর্শ চলিতে লাগিল। শেষে স্থির হইল দুইজনেই যাওয়া ভালো, তবে চিরকালের জন্য নহে, বছর 5 সেখানে থাকিয়া আবার দেশে ফিরিলেই চলিবে। তখন আর একটা প্রফেসরই জুটাইয়া লইতে কতক্ষণ। যাত্রার পূর্বদিন দুজনে ভবানীপুরে বিদায় সম্ভাষণ করিতে গমন করিলেন। উষা সেই শাড়ি এবং হার পরিয়াই স্বামীর সহিত ট্যাক্সিতে উঠিয়াছিল। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। তাহলে দেখলেন তো, কোনো একটা সম্পর্ক সুস্থ থাকার পিছনে কথা বলাটা কতটা জরুরি। আপনি যখনই আপনার প্রিয়জনের বিষয়ে কিছু বুঝতে পারছেন না, তার কোনো আচরণ আপনার বোধগম্য হচ্ছে না, তাকে প্রশ্ন করুন। 1 কাপ চা নিয়ে শান্ত হয়ে বসে আলোচনা করুন তার সঙ্গে। হয়তো দেখবেন এমন সরল কোনো উত্তর বেরিয়ে আসবে যা শুনলে আপনারই এইভাবে হাসি পাবে যে এতক্ষণ কেন এমন জটিল ভাবনা চিন্তা করছিলাম। আর তা যদি না হয়, আরও এগোক কথা, আরও জমা হোক চায়ের কাপ। দেখবেন রাতে খেতে বসার আগে নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি মানছি কথা বলে হয়তো সব সমস্যার সমাধান হয় না, তবে 80%-ই হয় বই কি। তাহলে আপনারা বরং কথা না বলতে বলতে ফুরিয়ে যাওয়া, বুড়িয়ে যাওয়া বন্ধুত্ব, প্রেম শব্দের সুতোয় জুড়ে নিন। আমি আজকে বিদায় নিই, আবার দেখা হবে খুব শিগগিরই। ততদিন খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। আর যাঁরা উপন্যাস আসছে না বলে আমার ওপর রেগে আছেন, তাঁদের রাগে শান্তির জল খুব শিগগিরই পড়তে চলেছে, এইটুকুই জাস্ট বলে গেলাম। শুভরাত্রি।